আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন সংবাদ পর্যালোচনা। সঙ্গে আছেন নাহিদুল ইসলাম। প্রথমেই দেশের প্রসঙ্গে আসি যে মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে একটি তুমুল বিতর্ক হয়ে গেল। ক্ষমতাসীন ও বিরোধী দল মুখোমুখি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটা নিয়ে আলোচনা হবে খুব স্বাভাবিক এবং ঘরে বাইরে সবসময় আমরা এটা নিয়ে একটা বিতর্ক দেখি। এবং আমি আমার যত মানে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমি দেখছি যে এটা নিয়ে পক্ষে বিপক্ষে একটা আলোচনা হয়। এবং সংসদেও আলোচনা হবে। এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা দেখি যে এটা নিয়ে এত বেশি তর্ক বিতর্ক এবং অহেতুক আলাপ হয়, মানে মুক্তিযুদ্ধের যে জায়গা নিয়ে কাজ করা দরকার, যে জায়গা নিয়ে বিতর্ক করা দরকার, সেটা বাদ দিয়ে অনেক সময় ক্রেডিট নেওয়ার একটা আলোচনা চলে। আর যে দল ক্ষমতায় যায় সে দলই তাদের মতো করে এটার ফায়দা লোটে, তাদের মতো করে মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করে, মুক্তিযুদ্ধের অবদানকে নিয়ে কথা বলে এবং ইতিহাসটাকে একরকমভাবে তারা লেখে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা একরকমভাবে মুক্তিযুদ্ধকে ইতিহাস লিখেছে, বিএনপি যখন আসে তখন তাদের মতো করে তারা ব্যাখ্যা করে। আর জামায়াত ইসলামী তো সরাসরি অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে তারা তুল্যমূল্য করে। তারা তাদের যে পজিশন সেটা হচ্ছে যে এমন একটা ব্যাপার যে মুক্তিযুদ্ধ একটা বড় ভুল হয়ে গেছে, এমন একটা দৃষ্টিভঙ্গি তারা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা তো ইতিহাস তো মুছে ফেলা যাবে না। ইতিহাস তার নিজের মতো করে তার জায়গা করে নেবে এবং যতই আপনি মিথ্যা বা প্রোপাগান্ডা চালান আপনি এই জায়গাটা মুছতে পারবেন না। কিন্তু জামায়াত ইসলামী নিজেই এই প্রসঙ্গ সামনে আনে। তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে জামায়াত ইসলামীর কোনো কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলি, তখন তারা একটা ভাব দেওয়ার চেষ্টা করে এরকম যে মুক্তিযুদ্ধের নামে জাতিকে কেন বিভক্ত করা হচ্ছে। এবং সংসদের এই আলোচনাটাও কিন্তু অনেকটা সেই কারণেই হয়েছে। এবং ক্ষমতাসীন জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা আন্দালির রহমান পার্থ, তিনি খুব তীব্রভাবে জামাত ইসলামীর ভূমিকার নিন্দা করেছেন এবং তিনি বলেছেন যে জামাত ইসলামী তারা বলেন যে আসেন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ি, কিন্তু যখন তারাই আবার বিভক্তির সৃষ্টি করে, তারা নানাভাবেই তারা বিভক্তি জিয়ে রাখে। যেমন তাদের সমর্থকদের প্রতিষ্ঠানে তাদের আদর্শের লোক ছাড়া অন্য কাউকে তারা নিয়োগ দেন না। এই বিভক্তি বিভাজনগুলো তারাই জিয়ে রেখেছে, আবার তারাই ঐক্যের কথা বলছে। তো 5 আগস্টের পরে জামাত ইসলামীর জন্য একটা বড় সুযোগ এসেছিল যে 71-এ তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে হাত ধুয়ে ফেলা, মানে একটা ইতিহাসের একটা বড় দায় থেকে নিজেদেরকে মুক্তি দেওয়া। এবং তাদের তো জনসমর্থন বাড়ছে, এটাও সত্য কথা। এই সর্বশেষ ভোটেও তারা 30%-এর বেশি ভোট, মানে নির্বাচনে ভোট পেয়েছে তারা। এখন তাদের একটা সুযোগ যে জনগণের কাছে ক্ষমা চেয়ে এটা থেকে মুক্তি লাভ করা, কিন্তু সেটা না করে তারা উল্টো মুক্তিযুদ্ধকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করে। এখানেই হচ্ছে বড় সমস্যাটা। জনগণের একটা বিরাট অংশ তো এটাকে আমাদের জাতীয় জীবনের একটা বড় অর্জন হিসেবেই দেখেন। জামাত ইসলামী এই জায়গাটায় ভুল করছে। তো তারা তো ক্ষমা চাই না, এবং ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এলে পরে তারা যদি কিন্তু তথাপি লাগিয়ে দেয়, যদি আমরা 71-এ ভুল করে থাকি তারপরও আমরা ক্ষমা চাই, এরকম অনানুষ্ঠানিক কথাবার্তা ওনারা বলেন। কিন্তু বাস্তবে যদি আর কিন্তু কি, 71-এ যে আপনাদের ভূমিকা সেটা তো বিতর্কিত ছিল এবং সে সময় আপনাদের দলের নেতারা অপরাধ করেছেন, ভয়াবহ রকমের অপরাধে তারা যুক্ত ছিলেন। শুধু যে বিরোধিতা করেছেন এমন না, অপরাধে যুক্ত ছিলেন। জামাত ইসলামীর এখনকার প্রজন্ম যারা আছে তারা আবার আরেকটা বয়ান সামনে, তারা বলেন যে সে সময় যারা অপরাধ যদি করেও থাকে তারা তো এখন কেউ বেঁচে নেই, সুতরাং আমাদের কি দোষ। কিন্তু আপনি দেখবেন যে তারা তাদের সেই লিগ্যাসি টেনে আনেন, অর্থাৎ ওই সময় তাদের বিতর্কিত নেতাদেরকে তারা এখন মহান বিপ্লব হিসেবে তারা হাজির করার চেষ্টা করেন। কিন্তু ইতিহাসের পাতায় তাদের ভূমিকা তো অত্যন্ত নিকৃষ্ট হিসেবেই লেখা আছে। জামাত এই জায়গা থেকে বের হতে পারছে না। যদি আপনি মনেই করেন যে জামাত ভুল করেছিল, যদি আপনি মনেই করেন সেই সময়ের নেতারা এখন বেঁচে নেই, সুতরাং আমাদের দলের আমাদের দোষ কি তরুণ প্রজন্মের, তাহলে তাদেরকে আপনারা মহান হিসাবে কেন পূজা করেন? পূজা শব্দটা আমি এখানে বলতে চাই না, মানে শ্রদ্ধার কথা বলছি। আপনি তাদেরকে কেন এভাবে এত হাইলাইট রাখেন? তো এই জায়গাটায় জামাত ইসলামী তার রাজনীতি ভুল করছে বলে আমার মনে হয়। 5 আগস্টের পর জামাত ইসলামীর উচিত ছিল এ বিষয়ে একটা আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে, বিশেষ করে তারা তো স্মৃতিসৌধে গিয়েছিল, এখন আবার স্মৃতিসৌধে যায় তারা, এখন আগে এটাকে খারাপ হিসেবে তারা বলতো। তারপরে শহীদ মিনারে যায়। তো এইসব স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধে গিয়েও তারা দলবদল নিয়ে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে পারতো, এখানেই শেষ করতে পারতো। তারপর তারা বলতে পারতো যে আসেন এইবার আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ি। কিন্তু জামাত ইসলামীর কিছু বুদ্ধিজীবী তাদের তৈরি হয়েছে, টক সমালোচক তৈরি হয়েছে, তারা নানাভাবেই মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। জামাত নেতারা এটাও বলার চেষ্টা করেন যে 71-এর থেকে 24 অনেক বড়। 24 একটা বড় ঘটনা, কোনো সন্দেহ নেই, কিন্তু 71-এর সঙ্গে সেটা তুলনা হয় না। তো এরকম ভুল রাজনীতি এবং মিথ্যার রাজনীতি তারা করছে। এই জায়গা থেকে জামাত ইসলামী যদি যতদিন না বেরোতে পারবে ততদিন পর্যন্ত এই বিতর্ক থামবে না। আর একটা বিষয় বলতে চাই, মুক্তিযুদ্ধ দিয়ে সংসদে যে আলোচনা হয়েছে, আমাদের এত বেশি এটা নিয়ে আলোচনা হয়, স্বাধীনতার এই 5 দশকের বেশি হয়ে গেছে, এখনো মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক শেষ হয়নি। একটা জাতি সামনে কিভাবে এগোবে, আপনি মুক্তিযুদ্ধ আলোচনা তো করবেনই, কিন্তু সারাক্ষণই একটাই শুনিয়ে আলোচনা করতে হবে, কে এইটার পক্ষে ছিল কে এইটার বিপক্ষে ছিল, এটা নিয়ে যতক্ষণ আলোচনাই করতে থাকবেন আপনার আর কোনো সমস্যা নেই। সংসদের ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে আলোচনা হচ্ছে, কেন হচ্ছে এটার কারণটাই বলি। কারণ ইতিহাসটা আমাদের ওই নানানজন নানাভাবে লেখার কারণে সবাই এখন যে যার মতো করে কথা বলে। একটা জাতির এত বিভক্ত ইতিহাস
আপনি পৃথিবীর অন্য কোনো দেশে দেখবেন না। মুক্তিযুদ্ধের মতো একটা বিষয় নিয়েও আমরা বিতর্ক করি, এমনকি 24-এর মতো এই ঘটনাটি নিয়েও দেখবেন যে নানানজন নানা মত, নানান ধরনের কথাবার্তা বলছেন। তা আমাদের যতগুলো ঐতিহাসিক ঘটনা আছে, ঐতিহাসিক অর্জন আছে, সবকিছু নিয়েই দেখবেন যে যার মতো করে একটা ব্যাখ্যা দেয়, এটা নিয়ে বিতর্ক করে। মুক্তিযুদ্ধ নিয়ে তর্ক বিতর্কগুলো হবে, কিন্তু আমাদের তো আরো অনেক সমস্যা আছে। সংসদের মধ্যে যদি এখন এটা নিয়েই যদি একে অপরকে গালাগালি করতে থাকি সারাক্ষণ, এক পক্ষ অস্বীকার করে আর এক পক্ষ ঝাঁপিয়ে পড়ে, আর এখানে অস্বীকারী যারা আছেন তাদের যে ধৃষ্টতা সেটাও কিন্তু খুবই নিন্দনীয়। আপনারা 71-এর আপনাদের দায় মুছবেন কিভাবে? এটা তো ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। আপনারা সেই জায়গাটা থেকে বের হন না কেন? এবং জামাত ইসলামী যখন বলে যে আমরা ঐক্যের বাংলাদেশ গড়ি, তখন আপনাদের উচিত হবে আগে আপনাদের 71 ইস্যু ফয়সালা করা, ফয়সালা করে সামনে এগোনো, তারপর আপনারা বলতে পারবেন যে আসেন আমরা ঐক্যের বাংলাদেশ গড়ি। আপনি 71-কে পাশ কাটাবেন, 71-এর কে এড়িয়ে গিয়ে বাংলাদেশের রাজনীতি করবেন, এটা তো হয় না। সুতরাং আমি বলবো যে সামনের দিকে আগাতে হলে এই বিষয়গুলোকে পিছনে ফেলতে হবে রাজনীতিবিদদের। মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করুন, কিন্তু সারাক্ষণ একটা জিনিস নিয়ে পড়ে থাকেন না, পড়ে থাকলে সামনে আগাবেন কি করে? রাজনৈতিক দলগুলো যে মানে এরকম মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজন বিভক্তি তৈরি করেছে, তো এটি জাতীয় ঐক্যে কোনো প্রভাব ফেলবে কি? ঐক্যের তো ভাব অবশ্যই, তো ঐক্যেরই একটা সমস্যা। আপনি শুধু যে মুক্তিযুদ্ধ তা না, কোনো বিষয় নিয়ে তো আমাদের ঐক্য নাই। মুক্তিযুদ্ধের মতো বিষয় নিয়েও যারা বিতর্ক করে, মানে এটাকে বিতর্কিত করতে চায়, আমি বলতে চাই যে যারা এটাকে ছোট করতে চায় তারা তারা কেমন ধরনের মানুষ বলেন? এবং আমি একটা জিনিস বুঝি না, জামাত ইসলামী যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় তাদের লোকসানটা কি? তারা ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে এটা নিয়ে তর্ক বিতর্ক অনেক থেমে যাবে। মানুষ দেখবেন যে তা আর এটা নিয়ে তেমন একটা কথা বলবে না, সবাই বলবে তারা তো ক্ষমা চেয়েছে ভুলের জন্য, সুতরাং এখানে স্টপ, ফুল স্টপ। তারা ক্ষমা না চাওয়ার কারণে এই তর্কটা বেশি হচ্ছে। বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম ও কুমিল্লা, ক্লাসরুমে হাঁটু সমান পানি নিয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। এরকম পরিস্থিতি কেন? আমাদের যে উন্নয়ন কাঠামো, আমরা তো উন্নয়ন বলতেছি রাস্তাঘাট অবকাঠামো এগুলো উন্নয়ন বুঝি, কিন্তু সেই উন্নয়নটাও প্রপারলি তো হয় না। 10 টাকা বাজেট করলে 8 টাকা দুর্নীতি করা হয়। আর কুমিল্লার যে ছবিটা ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে পরীক্ষার্থীরা যারা আছেন তারা হাঁটু সমান পানিতে ক্লাসরুমে বসে তারা পরীক্ষা দিচ্ছেন। খুবই ভয়ানক দৃশ্য আসলে ওইভাবে চিন্তা করলে, কারণ একটা পরীক্ষা তো 2.5-3 ঘন্টার মতো একটা সময় হয়, দীর্ঘ সময় একটা পরীক্ষা হয়। সেই সময় যদি আপনাকে হাঁটু পানির নিচে পা রেখে পরীক্ষা দিতে হয় ওই নোংরা ময়লা বাড়ির মধ্যে, তাহলে আপনি কি লিখবেন পরীক্ষায়, তাই না? তো এই দৃশ্য আমরা কুমিল্লায় দেখলাম। এর আগে চট্টগ্রামে তো একেবারে গলা সমান পানি হয়ে গেছে, এবং চট্টগ্রামে 1-1.5 ঘন্টা বৃষ্টি হলে এই করুণ অবস্থা তৈরি হয়। চট্টগ্রামে অনেকগুলো ম্যানহোল আছে, ডোবা আছে, সেখানে পড়ে এ পর্যন্ত বেশ কয়েকজন মারাও গিয়েছেন। কিন্তু যখন মারা যায়, সে মারা যাওয়ার খবর এখন আর গুরুত্ব পায় না, কারণ প্রায়ই মারা যাচ্ছে। এবং খুবই দুঃখজনক যে মানুষের জীবনের কোনো সেখানে গ্যারান্টি নেই। একটা চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হচ্ছে, ভয়ানক অবস্থা চট্টগ্রামে। তো এই যে পানি জমছে, এর আগেও বহুবার জমেছে, কোনো ধরনের কোনো প্রকল্প, কোনো ধরনের প্রচেষ্টা তো আমরা দেখি না। এবং মূলত এই যে ডোবা নালা এগুলো ভরাট করার কারণে এই পানিটা বেশি জমছে, আর চট্টগ্রাম এমনি একটু নিচু। তো এই পানি যে সমস্যা, এটা সমাধানের তো চেষ্টা করতে হবে, কারো কোনো সমাধানের চেষ্টা নেই। এবং আমি কালকে পানি জমার পর খুবই আতঙ্কিত বোধ করছিলাম যে আবার না কেউ এই ডোবার মধ্যে পড়ে বা নালায় পড়ে কেউ মারা যায়। কারণ এর আগে কলেজ ছাত্রী সহ বেশ কয়েকজন কিন্তু সেখানে লাশ হয়েছে এই পানি জমার কারণে, এবং অনেক হাসপাতালও সেখানে ডুবে যায়। এইগুলো যখন বিদেশি বিনিয়োগকারীরা দেখেন, তখন তারা কিভাবে দেখেন? তারা দেখেন যে একটি দেশ এখানে কি বিনিয়োগ করবে, এখানে শহরই ডুবে যাচ্ছে পানিতে, ঘন্টার পর ঘন্টা পানিতে ডুবে থাকে। বিশ্বের অনেক উন্নত দেশেও পানি জমে, মালয়েশিয়া থাইল্যান্ডের কথা বলতে পারি, প্রচুর বৃষ্টি হয় সেখানেও পানি জমে, তবে এতক্ষণ পানি থামে না, তাদের ড্রেনেজ সিস্টেম ভালো, পানি নেমে যায়। বৃষ্টি হয়, সারাক্ষণ বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয় সেখানে, কিন্তু পানি আবার নেমে যায়। আর আমাদের এখানে যদি আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হয়, তাহলে পুরো নদী। এর থেকে বের হওয়ার জন্য তো কোনো প্রচেষ্টা দেখি না। যে সরকার ক্ষমতায় আসে খালি কথাই বলে, বাকবকুমি করে, আসলে কাজের কাজ কিছু হয় না। এবার আসে আন্তর্জাতিক প্রসঙ্গে। ইরান যুক্তরাষ্ট্র এখন পর্দার আড়ালে আলোচনা করছে, তো কোনো সমাধান আসবে কি? ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সমাধান আসতে পারে। পর্দা প্রকাশ্যে যে আলোচনা চলছিল সেটা এখন পর্দার আড়ালে চলে গেছে, এবং এখানে এখন মুখ রক্ষার বিষয় হয়ে গেছে। মানে কেউই তো হারতে চায় না যুদ্ধে, ইরানও হারতে চায় না, যুক্তরাষ্ট্র হারতে চায় না। তবে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র বেরোতে চায়, এটা একটা বড় ঘটনা, এটা বোঝা যায় তাদের যে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি। এবং ট্রাম্পের যারা সাঙ্গপাঙ্গ ছিলেন, মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ যারা ছিলেন, তারা সবাই এখন আর সে আগের মতো কড়া কথাবার্তা বলছেন না, কড়া কথাবার্তা অনেক কমিয়ে দিয়েছেন, কারণ তারা বুঝতে পারছেন তারা ভুল করে ফেলেছেন, এবং ইরানকে তারা যে একেবারে রেজিম চেঞ্জ করে হারিয়ে দেবে সেটা তো তারা পারেননি, রেজিম তো চেঞ্জ হয়নি সেখানে, এবং ইরান এখনো ফাইট ব্যাক করছে। ফাইট ব্যাক করার কারণে তাদের যে লক্ষ্য ছিল সে লক্ষ্য তো অর্জিত হয়নি, এবং লক্ষ্য অর্জিত না হওয়ায় তারা এখন দেখতে পাচ্ছে যে আমরা তো জিততে পারছি না, সুতরাং কোনোভাবে একটা জয় ঘোষণা করে কোনোভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন ট্রাম্প। আর এখন ইরানের দিক থেকে সর্বশেষ একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপাতত পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলাপ হবে না, এটা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হবে এবং হলুদ প্রণালী খুলে দেওয়া হবে। তো ট্রাম্প এই বিষয়টি পর্যালোচনা করেছেন, এবং তিনি যতটুকু গণমাধ্যমে জানা যায় তিনি এই বিষয়টি খুশি হননি,
কিন্তু তিনি নাকচও করেননি। এখন ইরানের পক্ষ থেকে আবার আরেকটু পরিবর্তন করে আরেকটা প্রস্তাব দেওয়া হচ্ছে, এরকম খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। হয়তো সেখান থেকে একটা ফয়সালা আসবে, কিন্তু মোটা দাগে যদি আমরা চিন্তা করি তাহলে এই যুদ্ধ থামা তো জরুরি। আর এই যে পর্দার আড়ালে যে তৎপরতা চলছে, এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটছে। ইরান যেরকম করে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে তাদের সঙ্গে নেয়ার চেষ্টা করছে, বিশেষ করে এই যুদ্ধের মধ্যে ইরান, সৌদি আরব, কাতার, কুয়েত এসব জায়গায় হামলা চালিয়েছে। সেই সব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কথা বলেছেন। তাদের একটা সমর্থন তিনি চান। তিনি রাশিয়া গিয়েছেন, এদিকে পাকিস্তান আছে, চীনের সঙ্গে তার আলাপ চলছে। তো সব মিলে ইরান এক ধরনের বলয় তৈরি করার চেষ্টা করছে, তাদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে এই যুদ্ধ চালিয়ে দেওয়া কঠিন, কারণ সে দেশের আইন অনুযায়ী তিনি 60 দিন পর্যন্ত নিজের ক্ষমতা বলে, মানে 2 মাস নিজের ক্ষমতা বলে তিনি এই অভিযান চালাতে পারবেন, যেটা শেষ হবে 1 মে। এরপর যদি এই যুদ্ধ এক্সটেন্ড করতে হয় তাহলে তাকে কংগ্রেস বা সে দেশের সংসদের অনুমতি নিতে হবে। এবং যতটুকু জানা যায় তার নিজের দল রিপাবলিকান পার্টি, সেই দলের অনেক সদস্য তাকে এই দফায় সমর্থন দেবেন না। অর্থাৎ ট্রাম্পের পক্ষেও এই যুদ্ধের সমর্থন পাওয়া তার সংসদ থেকে, তার দেশ থেকে কঠিন। সে কারণে তিনি এখন কোনোভাবে ইরানকে চাপে ফেলে একটা চুক্তি করে বা ডিল করে তার বাসায় বেরোয় আসবেন উনি। তো সেই চেষ্টাটা চলছে, এবং আলটিমেটলি পর্দার আড়ালে যে তৎপরতা চলছে সেটা বেশ গুরুত্বপূর্ণ, এবং এটা ফলপ্রসূ হলেও হতে পারে, কারণ দুই পক্ষই মনে হচ্ছে কিছুটা টায়ার্ড। তাদের যে কথাবার্তা এবং তাদের যে অবস্থান এখন সেটা স্পষ্ট। সেই সঙ্গে আন্তর্জাতিক যে অংশীজন যারা আছেন, যেটা আমি বললাম, রাশিয়া, চীন বা মধ্যপ্রাচ্যের দেশগুলো, সবাই কিন্তু চেষ্টা করছে তাদের মতো করে যুদ্ধ থামানোর, এবং কেউই আসলে চায় না এই যুদ্ধ আর চলুক, কারণ সবার ক্ষতি হচ্ছে এবং সবাই বেশ বিপদে পড়ে গেছে যুদ্ধের ফলে। এক হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। ইউরোপ থেকে এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেদিকেই তাকাই আমরা সব জায়গায় এই যুদ্ধের প্রভাব, এবং এত তীব্র প্রভাব পড়েছে যে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, হুঁশ তো নেই। এবং এই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। তিনি ইউরোপের ভিতর থেকেও তিনি এখন এই যুদ্ধ বন্ধের জন্য সমর্থন আদায়ের চেষ্টা করছেন। মানে সব পক্ষেরই একটা ইতিবাচক তৎপরতা আছে। সে কারণেই পর্দার আড়ালে যে আলোচনা চলছে সেটা নিয়ে আশাবাদী হওয়া যায়, হয়তো একটা সমাধান আসলেও আসতে পারে, যদি না আবার ট্রাম্প যে ধরনের মানসিকতার, তাকে না আবার যদি ইসরায়েল কোনোভাবে পটিয়ে আবার এই যুদ্ধ নতুন করে বাঁধাতে চেষ্টা না করে। কারণ ইসরায়েলের একটা বড় প্রভাব থাকে। এখন ইসরায়েল ছাড়া কেউই চায় না এই যুদ্ধ চলুক, একমাত্র একটা দেশই চায় যুদ্ধ চলুক, এবং এই যুদ্ধ বন্ধে সবচেয়ে বেশি অখুশি হয়েছেন এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তারা যুদ্ধ ছাড়া থাকতে পারে না, তাদের যুদ্ধ লাগে। আজকের মতো এখানে শেষ করছি সংবাদ পর্যালোচনা। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।